তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই বিষয় নিয়ে চলো আমরা পড়াশোনা শুরু করি। প্রথমে কথা, আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস যে সকল গ্যাস যে কোনো তাপমাত্রায় গ্যাসের সূত্রসমূহ, বিশেষ করে বয়েল চার্লস এর সূত্র মেনে চলে, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। তবে পৃথিবীতে যত গ্যাস আছে আমাদের জানা সকল গ্যাসই বাস্তব গ্যাস, কারণ কেউই স্বাভাবিক তাপমাত্রায় চাপে এই বয়েলের সূত্রসমূহ, গ্যাসের সূত্রসমূহ মেনে চলে। তাহলে আদর্শ গ্যাস এর বৈশিষ্ট্যসমূহ কেমন হবে যা প্রকৃতিতে আমরা দেখি না? তো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য, প্রথম কথা যে আদর্শ গ্যাসসমূহ P=NRT সমীকরণ মেনে চলে। আদর্শ গ্যাসসমূহ এর মধ্যে কোনো সময়ের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কম থেকে বিদায় পরস্পর থেকে পরস্পর অনেকটা দূরে অবস্থান করে, এবং আদর্শ গ্যাসসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। আদর্শ গ্যাসসমূহ যে পাত্রে রাখা হয়, এই পাত্রের দেয়ালে তাত্ত্বিকভাবে কোনো বল প্রয়োগ করে না। আদর্শ গ্যাসসমূহকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া সম্ভব তাত্ত্বিকভাবে, তো বাস্তবে কোনো গ্যাসকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া সম্ভব না। এ হলো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। এছাড়া আদর্শ গ্যাসের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, তাপমাত্রা যদি স্থির রাখা হয় তবে আদর্শ গ্যাসের আয়তনের পরিবর্তনের কারণে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। গ্যাসের বিষয়গুলি আলোচনা করতে গেলে গ্যাসের তিনটা রাশি, আয়তন, চাপ, তাপমাত্রা, এই তিনটা রাশিকে একসাথে বলা হয় গ্যাসের চলরাশি, তাপগতীয় স্থানাঙ্ক। কারণ এদের যে কোনো একটা রাশির পরিবর্তনে বাকি দুইটা রাশি পরিবর্তিত হবে। তো এই জন্য একটা সংজ্ঞা আমাদের আসে, তাপগতীয় প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা যে কোনো একটা পরিবর্তনে অপর দুটি রাশি বদলায় পরিবর্তিত হয়, সে প্রক্রিয়াকে তাপগতীয় প্রক্রিয়া বলে। তো তাপগতীয় প্রক্রিয়া থেকে দেখা যায় আমরা যদি বয়েলের সূত্র আলোচনা করি, রবার্ট বয়েল তাপমাত্রা একটি স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাস এর চাপ ও আয়তনের পরিবর্তন পর্যবেক্ষণ করে দেখা যায় ক্যারেক্টার রেসপন্স পদ্ধতি। এবং এই সূত্রটা তোমরা অনেকেই কেমিস্ট্রিতে হয়তো দেখে আসবে। নির্দিষ্ট পরিমাণ বয়েলের সূত্রের বিবৃতিটা মোটামুটি এরকম হবে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে আয়তন ও চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখান থেকে যদি আমরা আসি, PV ধ্রুবক, যদি এখান থেকে আমরা আবার আসি তাহলে P1 V1 P2 V2 এগুলোকে আবার লেখা যায়। এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি বা আমাদের কোনো সময় উদ্দীপকের ব্যবহার করা লাগতে পারে। আমরা যদি ঘনত্বের সাথে চাপের সম্পর্ক বের করতে চাই তাহলে আমরা লিখবো আবার PV সমান যদি হয় ধ্রুবক, তাহলে P V যদি হয় তার আয়তন সমান ভর বাই ঘনত্ব ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি P1 সমপরিমাণ গ্যাস এর চাপ পরিবর্তিত হবে, তো তার ঘনত্ব পরিবর্তিত হবে। P1 বাই ρ1 P2 বাই ρ2। সুতরাং P বাই ρ ধ্রুবক, সুতরাং P is proportional ρ, অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার আয়তনের সমানুপাতে পরিবর্তিত হয়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম গ্যাসের চাপ এবং ঘনত্বের সম্পর্ক, গ্যাসের আয়তন এবং ঘনত্বের সম্পর্ক। এই ক্ষেত্র থেকে আমরা যদি লেখাচিত্র দেখাই, তো বয়েলের সূত্রের মতো কোনো লেখাচিত্র আমরা যদি x অক্ষের দিকে আয়তন, y অক্ষের দিকে চাপ দেখাই, তাহলে এক্সপোনেনশিয়ালি পরিবর্তিত হয়। আমরা যদি এই চিত্রটাকে
চাপের সাথে আয়তনের বিপরীত রাশি থাকে, তাহলে এটা লেখচিত্রটা এইভাবে তৈরি করতে হয়। আমরা যদি এদিকে ভি এদিকে পি দেখেন, তাহলে এটা এইভাবে তৈরি করতে হয়। আমরা যদি পি ভি যেহেতু ধ্রুবক, এদিকে যদি আমরা ভি বা পি চাই দিই আর এদিকে যদি আমরা পি দিই, তাহলে এটা সরলরেখা নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার সময় হয়তো এমসিকিউতে এই চিত্রগুলি আসতে পারে। আমাদের একটা ক্ষেত্রে বলি, যদি একটা বেলুনের মধ্যে আমরা বললাম যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নেওয়া হয়, আর এই গ্যাস নেওয়ার পরে তার যদি আয়তন বাড়িয়ে দেওয়া হয় তাহলে চাপ কমে যাবে, আয়তন কমায় দেওয়া হয় চাপ বেড়ে যাবে। এর প্রকৃষ্ট একটা উদাহরণ ইনজেকশনের সিরিঞ্জ। এর এক প্রান্তে যদি আঙুল দিয়ে চেপে ধরে অপর প্রান্ত দিয়ে আমরা পিস্টন দিয়ে চাপ দিতে থাকি, তো এর আয়তন যতই আমি কমাতে থাকবো ভিতরে চাপ ততই বাড়তে থাকবে। আমরা যদি একটা জলাশয় কল্পনা করি যে এর নিচে একটা বুদবুদ অথবা একটা বেলুন ছেড়ে দেওয়া হলো, তো এখানকার বুদবুদের আয়তন যদি হয় ভি, তো এই বুদবুদটা যত উপরের দিকে যেতে থাকবে তার আয়তন ততই প্রসারিত হতে থাকবে এবং এখানে আসলে আয়তন অনেকটা বেড়ে যাবে। যদি বলে দেয় যে উপরে ওঠার পরে তার আয়তন 3 গুণ হয়ে যাবে, তাহলে কেন? প্রশ্ন হলো নিচে আর উপরের মধ্যে আয়তনের পার্থক্য হওয়ার কারণ কি? তাপমাত্রা যদি একই ধরা হয় তাহলে উপরে শুধুই বায়ুমণ্ডলের চাপ এই বুদবুদের উপরে, আর জলাশয়ের তলদেশে বায়ুমণ্ডলের চাপ প্লাস তার উপরে যে পরিমাণ পানি আছে তার দ্বারা সৃষ্ট এস রোজি পরিমাণ চাপ। এর কারণে এখানে চাপ বেশি, তো এখানকার আয়তন কম। উপরের দিকে চাপ কম, তো আয়তন বেশি। এটা দিয়ে যদি পানি হয় তার গভীরতা বের করা যাবে, পানির বিশুদ্ধতা বের করা যাবে। পরবর্তীতে গাণিতিক অংশে ইনশাল্লাহ আমরা এই বিষয়টি সলভ করব। চার্লসের সূত্র পড়ার আগে একটা বিষয় বলা দরকার। বিজ্ঞানী চার্লস 5টা বেলুনের মধ্যে সমপরিমাণ ভিন্ন ভিন্ন গ্যাস নিলেন, নিয়ে ওকে তাপমাত্রা বাড়ানো শুরু করলেন। প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানোর পর উনি পর্যবেক্ষণ করলেন যে সবগুলি বেলুনের মধ্যে সমপরিমাণ গ্যাস, যদিও ভিন্ন ভিন্ন গ্যাস ছিল, কিন্তু এর প্রসারণ প্রায় সমান। উনি অভিভূত হলেন, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে ওনার তেমন কোনো গবেষণা নাই। পরবর্তীতে 1802 সালে বিজ্ঞানী গে লুসাক এটা নিয়ে উনি অনেক গবেষণা করে একটা গবেষণাপত্র প্রকাশ করলেন এবং এই গবেষণাপত্রে উনি এই চার্লসের সূত্রের অবতারণা করেন এবং উনি দেখান যে তাপমাত্রা পরিবর্তনের সাথে গ্যাসের পরিবর্তন, তার আয়তনের পরিবর্তন কেমন হয় একটা সূত্র আকারে উনি প্রকাশ করেন। কিন্তু সূত্রটা উনি ওনার নামে প্রকাশ করেন নাই, সূত্রটা উনি বিজ্ঞানী চার্লসের সম্মানার্থে তার নামে নামকরণ করেন। এটা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয়, যারা মহৎ হয় তারা তার কৃতিত্বকে অন্যের দিকেই ধাবিত করবে। আমরা যদি মহৎ হতে চাই শিক্ষা দ্বারা, তো কৃতিত্বকে নিয়ে টানাটানি নয়, আমরা কৃতিত্বকে দিব, তা আমার কৃতিত্বের পরিমাণ বাড়বে। তো আসে আমরা চার্লসের সূত্রের বিবৃতি কি হবে। বিজ্ঞানী চার্লসের সূত্রের বিবৃতি মোটামুটি এরকম কথা: স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তাপমাত্রা বৃদ্ধি করলে এর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উহার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন থাকবে তার চেয়েও 1/273 অংশ হারে বৃদ্ধি পাবে। যদি তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে সেটা হ্রাস পাবে। আমরা যদি গাণিতিকভাবে দেখাই, দেখো মনে করলাম আমরা ধরি 0 ডিগ্রি সেলসিয়াসে কোন গ্যাসের আয়তন, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে এর আয়তন গে লুসাকের উদ্ভাবিত চার্লসের সূত্র মতে হবে V0 প্লাস V0 এর চেয়ে আরেকটু বেশি হবে। তো কতটুকু বেশি হবে? V0 এর 1/273। যদি আমরা তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই এই গ্যাসটুকুকে, তাহলে ওই পরিমাণ গ্যাসের আয়তন চেঞ্জ হয়ে যাবে। কতটুকু হবে? V0 এর 2/273। অনুরূপ ভাবে যদি আমরা এটাকে থিটা ডিগ্রিতে নিয়ে যাই, থিটা যা হতে পারে, যে কোনোটাই হতে পারে, তাহলে V থিটা
ইকুয়াল টু হবে ভি নট প্লাস ভি নট এর থিটা বাই 273। এটা কিন্তু আমরা এইভাবে লিখি ছোট্ট গাণিতিক ট্রিটমেন্ট, তাহলে হবে থিটা বাই 273 বা 273 প্লাস থিটা। দেখতে পাচ্ছ যে কোনো তাপমাত্রার সাথে 273 যুক্ত এটা পরম তাপমাত্রা হয়, কেলভিন স্কেলে টি দিলাম, সুতরাং ভি নট বাই 273 ইন্টু টি। তো আমরা দেখতে পাচ্ছি সুতরাং ডি থিটা, থিটা ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে প্রকাশ করি তো সেই ক্ষেত্রে তার তাপমাত্রা এটা হয়, তো আমরা এর সমানুপাতিক ধ্রুবক দিয়ে প্রকাশ করি, তো ডি থিটা ইজ প্রপোর্শনাল টেম্পারেচার। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা পরম তাপমাত্রা স্কেলে প্রকাশ করি তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ এর আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক, আর যদি ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমরা প্রকাশ করি তাহলে বিষয়টি একটু জটিল আকারে প্রকাশ করতে হয়, যে 0 ডিগ্রি সেলসিয়াসের থেকেও আমরা 273 প্রকাশ করতে হচ্ছে। আমরা যদি বিষয়টাকে লেখচিত্রের সাহায্যে দেখাতে চাই তাহলে দেখো লেখচিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের যে সূত্র ছিল বি ইজ প্রপোর্শনাল টি, পরম তাপমাত্রা সমানুপাতিক, তাহলে এটা মূল বিন্দু থেকে এগিয়ে আসে x অক্ষের দিকে টি কেলভিন, y অক্ষের দিকে আমরা যদি আয়তন চিন্তা করি। আর যদি আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমরা প্রকাশ করি তাহলে x অক্ষের দিকে থিটা ডিগ্রি সেলসিয়াস, উপরে বি থিটা। লেখচিত্রটা এমন হয় এবং এখান থেকে একটা তাৎপর্যপূর্ণ বিষয় তোমরা লক্ষ্য করো যে এটুকু হওয়া মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন শূন্য নয়। যদি আয়তনকে শূন্য করতে চাই তাহলে তাকে আরো কিছু দিকে বদলিত করলে এখানে আসে, যেটার মান গবেষণা থেকে দেখা যায় -270 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আমরা যদি একটু গাণিতিক করে আসি তাহলে আমরা বলছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন V1 যদি আমরা বিবেচনা করি ভি নট প্লাস ভি নট এর 1/273, তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস এ তার আয়তন হবে V1 প্রাইম যদি বলি ভি নট মাইনাস ভি নট এর 1/273। আচ্ছা যদি আমরা এটা 273 মাইনাসে নেই তাহলে এর আয়তন হবে বি থিটাই করলাম ভি নট মাইনাস ভি নট এর 273 বাই 273 0, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। মাইনাস না হয় 273 না হয় -274, অর্থাৎ 273 এর চেয়ে বেশি হয় তাহলে এটা তাত্ত্বিকভাবে হিসাব করলে তোমরা দেখো এটা আয়তন ঋণাত্মক হয়ে যায়। বাস্তবে তো কোনো বস্তুর আয়তন ঋণাত্মক হওয়া সম্ভব না। বিধায় গ্যাসের আদর্শ গ্যাসের যারা বয়েলের সূত্র বা তালচের সূত্র মেনে চলে, তো আদর্শ গ্যাসের তাপমাত্রা সর্বনিম্ন -273 ডিগ্রি সেলসিয়াস হওয়া সম্ভব তাত্ত্বিকভাবে, এর নিচে হওয়া সম্ভব নয়। এখান থেকে তোমাদের জন্য একটা অনুধাবনমূলক প্রশ্ন, যে কোনো গ্যাসের তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে নিচে হওয়া সম্ভব নয় কেন, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়, ইত্যাদি ধরনের প্রশ্ন এখান থেকে সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমাদের কথা তোমরা যদি বুঝে থাকো জনাব, তাহলে আমরা এই কথাই বলছি যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস, যেই গ্যাসে হোক না কেন, যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস এর চাপ স্থির রেখে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তনও বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাস পায়। তাহলে প্রশ্ন, যদি দুইটা বাচ্চা দুইটা বেলুনে 2 রকমের সমপরিমাণ গ্যাস দিল, অথবা একই রকমের সমপরিমাণ গ্যাস দিল, বেলুন পূর্ণ, একটা বাচ্চা বেলুনটিকে ভালো রাখার জন্য সে তার ফ্রিজের মধ্যে রেখে দিল, আরেক বাচ্চা তার বেলুনটিকে ভালো রাখার জন্য রোদে রেখে দিল। ঘন্টা 2 পরে দুইটা বেলুন যদি আনা হয় তো বেলুনের অবস্থা, দুইটার অবস্থা কেমন হবে, কেমন হবে? আমরা আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর বুঝেছ এবং এটা তৈরি করবো। তোমাদের বাড়ির কাজের মধ্যে আরেকটা প্রশ্ন দেখে নাও। প্রকৃতির সকল গ্যাসই তো বাস্তব গ্যাস, তবে উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে
সকল বাস্তব গ্যাসই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন? আশা করি তোমরা উত্তরগুলি কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমরা পরবর্তী ক্লাসে দেখতে পেলে তোমাদেরকে উল্লেখ করবো, যা তোমাদের ভালো লাগবে। আমরা এরপর আসি চাপীয় সূত্র, প্রেসার ল। চাপীয় সূত্র বিজ্ঞানী রেনু, যার নামটা উল্লেখ এইভাবে স্পেলিংটা না করলেই নয়, হেনরি ভিক্টর রেনু, কিন্তু বানানটা একটু খেয়াল করবেন। হেনরি ভিক্টর রেনু, উনি এই সূত্রটা প্রবর্তন করেন এবং এই সূত্রটা চার্লসের সূত্রেরই অনেকটা নামান্তর করা যায়। সূত্রের বিবৃতি এরকম: নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন স্থির থাকলে এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বা হ্রাসে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়বে, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে চাপ হবে তার চেয়ে প্রতি ডিগ্রি 1 ডিগ্রি বাড়ার জন্য 1/273 অংশ যোগ হবে, 2 ডিগ্রি হলে 2/273 অংশ যোগ হবে। আমরা এইভাবে বলি যে 0 ডিগ্রি সেলসিয়াস তার চাপ যদি আমরা বলি পি নট, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস এর চাপ ওই গ্যাসের P1 বলি, তাহলে P1 সমান P নট প্লাস P নট এর 1/200। যদি 2 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তার চাপ P2 সমান P নট প্লাস P নট এর 2/200। অনুরূপভাবে আমরা যদি যাই থিটা ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস যে কোনো সংখ্যাই হতে পারে, তাহলে এখানে চাপ হবে P থিটা সমান P নট প্লাস P নট এর θ/200, বা P থিটা সমান P নট, আমরা পূর্বের মতো চার্লসের মতো যেটা আমরা লিখি, চার্লসের সূত্র প্রবর্তনের যেভাবে করেছিলাম 273, এটাকে আমরা পরম স্কেল যদি প্রকাশ করে θ + 273 সমান আমরা ধরলাম T, তাহলে সেটা দাঁড়াবে P নট বাই 273 ইন্টু T। অর্থাৎ কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যদি স্থির থাকে তাহলে তার চাপ পরম তাপমাত্রার স্কেলে প্রকাশ করলে পরম তাপমাত্রার সমানুপাতিক, আর যদি সেলসিয়াস স্কেলে প্রকাশ করা হয় তাহলে তো 1/273 অংশ হারে তার চাপ বৃদ্ধি পাবে। বিষয়টা কিন্তু আমরা চিত্রের সাথে দেখা গেছে, এদিকে পরম তাপমাত্রা কেলভিন, এদিকে চাপ, তাহলে মূল বিন্দুগামী সংখ্যাটা এরকম হয়। আর যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখাতে চাই, সেলসিয়াস স্কেলে, তাহলে এটা মূল বিন্দুগামী না হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস যা হয় তার থেকে একটু বেশি, তার মানে এটুকু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য তার চাপ বলবৎ থাকে। আমাদের যেটা সংজ্ঞা, এই বিষয় সংক্রান্ত বিষয়, প্রমাণ তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় প্রমাণ চাপে, প্রশ্ন হলো প্রমাণ চাপ কাকে বলে, এটা আমরা আবার পরে আসতেছি। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ গলতে শুরু করে অথবা পানি জমতে শুরু করে, বরফ হতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা। তোমরা এই কথা কাজ লাগাই না, প্রমাণ তাপমাত্রা আর পরম শূন্য তাপমাত্রা দুইটা এক কথা না। পরম শূন্য তাপমাত্রা মানে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, আর প্রমাণ তাপমাত্রা হলো 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, পরীক্ষায় আবার অনেকে এরকম করে থাকো, 273 কেলভিনকে বা 0 ডিগ্রি সেলসিয়াসকে প্রমাণ তাপমাত্রা বলে। না, তোমার কাছে এরকম চাওয়া হয়নি যে প্রমাণ তাপমাত্রা কত, সংজ্ঞা তো সংজ্ঞা দিতে হবে। প্রমাণ চাপ কাকে বলে? সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায়
বিশুদ্ধ ও শুষ্ক পারদের স্তম্ভ, যার স্তম্ভের উচ্চতা হবে 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বিশুদ্ধ পারদ স্তম্ভ যদি 45 ডিগ্রি অক্ষাংশে রাখা হয়, আর তখন তার তাপমাত্রা 273 কেলভিন, তো এই অবস্থায় পারদ স্তম্ভ এস রো জি পরিমাণ যে চাপ দেয় তাকে বলা হয় প্রমাণ চাপ। আমরা যদি সেটা বলি, যে কোনো ডায়ামিটারের হতে পারে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ, পুরোটাই পারদবর্তী, যে পারদ বিশুদ্ধ হবে এবং শুষ্ক বিশুদ্ধ বরফ 76 সেন্টিমিটার একটা নলের মধ্যে রাখা হয়। আর এই নলটাকে যদি 45 ডিগ্রি অক্ষাংশে রাখা হয়, সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে রাখা হয়, তার টেম্পারেচার 273 কেলভিন হয়। তো এই অবস্থায় সে যে চাপ দেবে উলম্ব করে তাকে বলা হয় প্রমাণ চাপ। আমরা এটাকে এইভাবে প্রকাশ করি, প্রমাণ চাপ কত? তো আমরা বলি 76 সেন্টিমিটার পারদ চাপের সমান। আমরা যদি এটাকে প্লাস করে নিয়ে যাই, তো হিসাব করলে এইচ রো জি, এই সূত্র দিয়ে এইচ রো জি, এস মিন 76 মিটার, পারদের ঘনত্ব 12,960 লেখা যায়, 13,000 লেখা জি 9.8, তো তার মান দেখা যায় 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল, প্রমাণ চাপ। শিক্ষার্থীরা, আজকের আমাদের শেষ টপিকস আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় এবং এটুর অংশগ্রহণ। বয়েলের সূত্র অনুসারে আমরা জানি, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন চাপের ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, এবং চার্লসের সূত্র থেকে আমরা লিখতে পারি নির্দিষ্ট পরিমাণ গ্যাস এর যদি চাপ স্থির থাকে তাহলে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, যেটাকে এক সমন্বয় করে লেখা যায়, বা পিভি ইকুয়াল টু কে। এখানে কে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকের মান গবেষণা করে দেখা গেছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি তার চাপ এবং তাপমাত্রা স্থির থাকে তাহলে 1 গ্রাম গ্যাস অণু, চাপ এবং তাপমাত্রা স্থির থাকলে 1 গ্রাম গ্যাস অণুর ক্ষেত্রে তার আয়তন সবসময় একই হয়। তাপমাত্রা আর চাপ যদি স্থির থাকে, তো যে কোনো পরিমাণ গ্যাস, এর পরিমাণ যদি যে কোনো গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম অণু নেওয়া হয়, তো তার আয়তন সবসময় একই থাকবে। আর আমাদের অ্যাভোগাড্রো সাহেবের কথা অনুসারে যদি প্রমাণ তাপমাত্রা ও চাপ স্থির এবং তার মান যদি হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ স্থিতি, তাহলে তার মান হয় 22.4 লিটার। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু কে এর মান 1 গ্রাম নির্দিষ্ট পরিমাণ ভরের গ্যাস দিতে হবে, তাহলে 1 গ্যাস মান আর লেখা যায়। আর কে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। কেন বলা হয়? তোমাদের প্রশ্ন, তোমরা এটা দেখো। একক জুল পার কেলভিন পার মোল। প্রশ্ন হলো মোলার গ্যাস ধ্রুবকের একক এটা বলতে কি বোঝায়? জ্ঞানমূলক কথা যদি আসে তোমাদের জানা থাকা দরকার। এটার একক থেকে সংজ্ঞা বানানো যায়। আমরা জানি গ্যাসের আয়তন যদি প্রসারিত হয় কাজ হয়, যদি সংকুচিত হয় তাহলেও কাজ হয়। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কোনো গ্যাস অণুর 1 মোল পরিমাণ গ্যাস অণুর তাপমাত্রা যদি 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে তার সম্প্রসারণজনিত কারণে 8.31 জুল পরিমাণ কাজ সম্পাদিত হবে। তাহলে মোলার গ্যাস ধ্রুবক 8.31 জুল পার কেলভিন পার মোল বলতে কি বোঝায় বলে এক রকমের কথা, আর মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে তাহলে তুমি ভিন্ন রকমের কথা বলবো। সেটা কি হতে পারে? যে 1 মোল পরিমাণ কোনো গ্যাস অণুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করা হলে সম্প্রসারণজনিত কারণে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সে পরিমাণ কাজের মানকে বলা হয় মোলার গ্যাস। অত এখানে আমরা লিখতে পারি, সুতরাং পিভি ইকুয়াল টু আরপি 1 মোলের জন্য। যদি n মোল হয় তাহলে পিভি ইকুয়াল টু n আরপি। এই সমীকরণটা আমাদের জন্য আদর্শ গ্যাস সমীকরণ।
যে সকল গ্যাসকে সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। আমরা আজকে তোমাদেরকে যে সকল বিষয়ে কথা বললাম সবগুলি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকেই প্রাপ্ত। আমরা এখান থেকে লিখতে পারি P1 V1 equal to RT1 equal to P2 V2 RT2। এরকম ভাবে বিভিন্ন অংশে বিভিন্ন রকমের রাশিমালা দেওয়া থাকলে উদ্দীপকের অঙ্ক করা কিংবা উদ্দীপক সলভ করা আমার মনে হয় তোমাদের জন্য সহজ হবে। তো শিক্ষার্থীগণ, আমাদের ক্লাসের আজকে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তো তোমাদের প্রতি আমাদের কথা, আমাদের ক্লাসে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের সাথে ইনবক্সে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, অথবা তোমরা এটা নোট করে রাখো। পরবর্তীতে আমাদের সুদিন আসবে, ক্লাসে দেখা হবে, তখনই না হয় তোমাদের এই সমাধানগুলি আমরা করে দেবো। ততক্ষণ আমাদের সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকো, তোমরাও উপকৃত হবে। পর্যায়ক্রমে আমরাও দক্ষ হয়ে উঠবো। জয় করবো বিশ্বটাকে।